কি প্রাইমারি স্কুলে বসে আছি তো, মানে হ্যাঁ মায়েরা আছেন, মায়েদের কথা বলি। মা আপনার হাতে 500,000 দিচ্ছে, আপনার ছেলে বাচ্চাটা এখানে এসে যে কি শিক্ষা অর্জন করছে আপনার একবারের জন্য দেখেছেন? আজকে কি বার? রবিবার, সোমবার, কালকে স্কুল খোলা থাকবে, কোনো তো স্পেশাল ছুটি নাই। তো আগামী কাল যদি আমি ভুল কথা বলি এসে এখানে হাতে নাতে প্রমাণ করে যাবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি 300 বাচ্চা থাকে, 3টে দেখবেন টিচার আছে। যদি আমি ভুল বলি হাতে নাতে প্রমাণ করে যাবেন। সর্বোচ্চ 5টা টিচার পাবেন এখানে, 300-400 বাচ্চা আছে। যেই তালা খুলছে, সেই ঘন্টা বাজাচ্ছে, সেই মিড ডে মিলের রোল কল করছে, সেই পড়াচ্ছে। কি পড়ানো হবে ভাই? ফলে কি হচ্ছে? আপনার হাতে তো 500,000 দিয়ে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎটা এখান থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই করতে করতে টিচার থাকবে না, এরপরে আপনারা শিক্ষক নিয়োগ তারা করছে না। আপনার ছেলে এখানে এসে কি হচ্ছে? যেখানে বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি বিশ্বাস আমার কথা না করে, না হয় হাতে নাতে প্রমাণের বলবো। আজকে বাড়ি যাবেন, ক্লাস 4 এর বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে, ক্লাস 5 এর বাচ্চা থাকে, ক্লাস 6 এর বাচ্চা আছে, ক্লাস 4 এর বাচ্চাকে বলবেন বাবু ক্লাস 4 ইংলিশে বানান করতে, দেখে নেবেন প্রমাণ। ক্লাস 6 এর 5 এর বাচ্চাকে বলবেন অঙ্কর বইটা খুলে দিয়ে বলবেন, গণিতের বইটা, বাবু এই অঙ্কটা করে দেখাতো। দেখে নেবেন আপনারা যে নওশাদ ভাই ভুল বলছে কি ঠিক বলছে। দেখবেন ক্লাস 4 এর বাচ্চাটা ইংলিশে 4 বানান করতে পারবে না, 5-6 এর বাচ্চাটা অঙ্কটাও করতে পারবে না। এটা কি করে রেখেছে জানেন? এটা শুধু লঙ্গরখানাই বানিয়ে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেরা এখানে আসবে, একটু কিছু খেতে পাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর নেতাদের ছেলেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নেতার ছেলে নেতা হবে, আর আপনার আমার ছেলেকে লাঠিয়াল বানানোর জন্য শুরু থেকেই মূর্খ করে রেখে দিয়েছে। তাই মায়েদের বলবো 500,000 থেকে আওয়াজ তুলুন। 500,000 পরে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে রেশিও মেনটেন করে ছাত্রের অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে। এই আওয়াজ আমাদের প্রত্যেককে তুলতে হবে। অন্যথায় আপনার আমার অর্থের অভাবের ফলে আমরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার বাড়ির বাচ্চাদেরকে পাঠাচ্ছি, এখানে শিক্ষা অর্জন তো দূরের কথা, এখান থেকে তার ভবিষ্যৎকে ধ্বংস করতে এখানে পাঠাচ্ছি। এরা কিন্তু বড় হলে আপনাকে আমাকে কিন্তু ক্ষমা করবে না। এখন থেকে আওয়াজ তুলতে হবে। শিক্ষকরা, হবু শিক্ষকরা কলকাতার রাজপথে আন্দোলন করছে, তারা বলছে আমরা পড়াতে চাই। মমতা ব্যানার্জির দলেরা এত দুর্নীতি করেছে, তাদের জন্য আসতে পারছে না, আর আমাদের সন্তানগুলো শিক্ষকের অভাবে মূর্খ হয়ে বাড়ি ফিরছে। এটা হতে দেওয়া যাবে না। আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষককে পাঠাতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। আপনি যদি মনে করেন ওই হচ্ছে হোক, ওই নেতার ছেলে নেতা হবে, বড় সাহেবের ছেলে সাহেব হবে, আর আপনার আমার পাড়ার যেগুলো আছে কি হবে বলুন তো? ওই লক্ষণের ছেলেরও যা অবস্থা হবে আর হবিবরের ছেলেরও এক অবস্থা হবে। ওরা ভেটা খেলবে এখানে। লক্ষণ আর হবিবরকে আলাদা করে দিবার বিশাল অপচেষ্টা চলছে। এরা দুজন এক জায়গায় থাকলেই তো অধিকারের কথা বলবে, এদেরকে আলাদা করে দাও, তাহলে অধিকারের কথাটা কম উঠবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, দেখবেন প্রমাণ দিয়ে দেবেন। আপনাদের এখানকার লোকাল হসপিটাল কোথায়? গেলে চিকিৎসা পরিষেবা পান না, আপনাকে বারাসাতে ট্রান্সফার করে দেয়। রেফার কোথায় করে? বারাসাতে গেলেও পান না, কোথায় যেতে হয়? কলকাতা গিয়ে কি বেড পান? 30,000-40,000 টাকা দিয়ে বেড নিতে হচ্ছে। মায়েদের বলবো আপনাকে 500 টাকা বা 1000 টাকা মাসে দিচ্ছে, বছর গেলে 12,000 পাচ্ছেন, না হলে 6,000 পাচ্ছেন, এর বেশি তো কিছু নয়। তো আপনার বাড়ির কোন সদস্য বা সদস্যার, আমি বলছি একটা মায়ের বা একটা বোন তার সন্তান প্রসব করতে গেলে সরকারি জায়গাতে গিয়ে বেড পায় না, ফলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারি হসপিটালগুলোতে যেতে হচ্ছে। একবারে গেলে কত বিল হয় জোরে বলুন? প্যাকেজ 25 থেকে 30,000 টাকা নেয়, আর মাকে মাস গেলে কত দিচ্ছে? 500 নালে 1000, বছর গেলে 6,000 বা 12,000। আর একবার চিকিৎসা পরিষেবা নিতে গেলে ন্যূনতম 5-7 হাজার টাকার বিল হয়েই যায়।
সন্তান প্রসবের হলে তো একটা প্যাকেজ আছে 12-25,000, 30,000, 20,000 যে যেমন ভাবে নেয়। তাহলে বলুন, আপনার হাতে 6,000 ধরাচ্ছে, আপনার হাতে বছর গেলে 12,000 ধরাচ্ছে, আর আপনার বাড়ির কারো অসুস্থ হয়ে গেলে তাকে অর্থ দিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা পেতে পারি, আমাদের হকের মধ্যে পড়ে। রাষ্ট্রের দায়িত্ব, আমি অসুস্থ, আমাকে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটা আমাদের অধিকার। আমরা জানতে পারি না বলে আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি আওয়াজ তুলতে বলবো মায়েদেরকে, 500,000 পরে হবে, ব্লক হসপিটাল গুলো যাতে উন্নত মানের হয়, ব্লক হসপিটালেতে গিয়েই যাতে সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, তার আওয়াজ তুলতে হবে। আর এই 500,000 পরে হবে। আমাদের বিশ্বজিৎ দা বললেন, আমাদের কুতুব ভাই বলেছেন, আমি ব্যাখ্যাটা একটু ভালো করে দিই আপনাদেরকে। আমি দেখছি তো, যখনই আমরা বিধানসভার মধ্যে কথা বলছি, হসপিটাল নতুন তৈরি করতে হবে, ডক্টর দিতে হবে, বেড দিতে হবে, মেডিসিন দিতে হবে, ঔষধ দিতে হবে, তখনই বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। বিধানসভার বাইরে যখনই বলছি স্কুলের টিচার দিতে হবে, চক দিতে হবে, ডাস্টার দিতে হবে, কম্পিউটার দিতে হবে, তখনই কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি নতুন বাস রুট করতে হবে, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, কৃষকদের জন্য এই প্রকল্প আনতে হবে, তখনই বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখনই বলছে, আমি বললাম না, বলছি চাকরি চুরি হচ্ছে কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করি কেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে মায়েদেরকে এনে সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। আরে কি দিচ্ছ মায়েদেরকে? আমাদের বক্তব্য 500,000 নয়, মায়েদের হাতে কাজ দিতে হবে। প্রোডাক্টিভ ওয়েতে আমরা চলতে চাই, মায়েদের হাতে কাজ দিতে হবে। মায়েরা বাড়ির আশপাশে থেকে এমন কাজ করবে, মাস গেলে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই দাবি আমরা তুলছি। আগামী দিনে যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, সেই ব্যবস্থা আমরা করে দেব, যে বাড়ির আশপাশে থেকে মায়েরা মাস গেলে যাতে 5,000 ইনকাম করে, তার ব্যবস্থার জন্য আমরা পলিসি নিয়ে আসবো। এ কথা বলি আমাদের উপরে রাগ হয়ে যায়। আমরা যখন বলি, এ তো আমাদের যেখানে এই রাস্তার উপরে মন্দির আছে, তো খোঁজ নিলে দেখা যাবে মন্দিরের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা মন্দিরের জন্য, ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল। এই মন্দিরের আছে কি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন সময় আছে, যেটা দেখভালের জন্য সেবায়েত রাখা হয়, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। ঠিক একইভাবে মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মসজিদ, মাদ্রাসা, ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটাকে আমরা ওয়াকাফ প্রপার্টি বলি, যার দেখভালের জন্য মোতোয়াল্লি থাকে। ঘটনাচক্রে এই রাজ্য সরকারের আমলে, এই মমতা ব্যানার্জির আমলে সবথেকে বেশি দেবত্ব সম্পত্তি এবং ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি হয়েছে। আমরা যখনই বলি যে দেবত্ব সম্পত্তিটা হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিটা বিক্রি করা যায় না, এটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে বা মন্দিরের নামে বা ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে, এটাকে আপনারা বিক্রি করতে পারবেন না, এটা হস্তান্তরযোগ্য নয়। যেগুলো বিক্রি হচ্ছে তার যখনই বিরোধিতা করি, তখন নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যায়, আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যায়। আমরা যখন ওয়াকাফ প্রপার্টির কথা বলি, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, কেন বিক্রি হয়ে যাচ্ছে, এটাকে উদ্ধার করতে হবে। একথা যখনই বলি, নওশাদ সিদ্দিকীরা তখন বিজেপির দালাল হয়ে যায়, বা আইএসএফ তখন বিজেপির দালাল হয়ে যায়। আমি যখন দেবত্ব সম্পত্তি যখন উদ্ধারের কথা বললে মুসলমানদের দল, আর ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, যাব কোথায়? চৌপড়াতে আপনারা দেখেছিলেন কিভাবে আদিবাসী সমাজের উপরে আক্রমণ নামিয়েছিল, মারধর করে বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়েছিল, খাবার কিছু ছিল না, পরনের কাপড়টুকু ছাড়ার অন্য কিছু ছিল না। যখন সেখানে চলে গিয়েছিলাম, কোন ধর্মের মানুষ আমার দেখার প্রয়োজন ছিল না, তারা ক্ষতিগ্রস্ত ছিল, তার পাশে চলে গিয়েছিলাম। আনিসের বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আনিসকে যেভাবে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে, তার পিতা, তার পরিবার আতঙ্কিত ছিল,
তার পাশে দাঁড়িয়েছিলাম। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কালচারের মধ্যে পড়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। জাত ধর্ম বর্ণকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসেনি, মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছে। যেটা বলবার কথা বলছিলাম, কৃষক ভাইরা যারা আছেন, দু একটা পয়েন্ট বলে আমি এখান থেকে বিদায় নেবো, আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের যে অর্থনীতিটা আছে, যে অর্থনীতির চাকা চলছে, যা এক বছরে যা রাজস্ব আসে তার প্রায় 50% আপনারা যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির 50% যোগান আপনারা দেন, অর্থাৎ কৃষকরা দেন। পশ্চিমবাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি বলছি না, কৃষি মন্ত্রী বলছে, বিধানসভায় তথ্য বলছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আমাদের রাজ্যের কৃষকরাও আছে, হরিয়ানার কৃষকরাও আছে, পাঞ্জাবের কৃষকরাও আছে, মেঘালয়ের কৃষকরাও আছে, জম্মু এন্ড কাশ্মীরের কৃষকরাও আছে, সমস্ত রাজ্যের কৃষকরা আছে। তাদের পরিবার পিছু মাসিক গড়াই আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন? আমাদের রাজ্যে 1,10,00,000 হেক্টর কৃষিজ জমি আছে, আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000, বিলো 7,000, মানে 7,000-এর নিচে মাস গেলে একটা কৃষক পরিবার ইনকাম করে। আপনি মেঘালয়ে চলে যান, মাত্র 313 হেক্টর জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30 হাজারের মধ্যে ইনকাম করছে। তারাও কৃষক, আমরাও কৃষক। আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন, ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন? কারণ একটা বুঝিয়ে দিচ্ছি, যে আপনারা গাজর দেখছেন না, গাজর, আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে 50 টাকা কিলো বিক্রি করেন, মার্কেটে গিয়ে আমরা আবার ওটাকে খোলা বাজারে 150 টাকা কিনছি। মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই ফুড়ে খেয়ে নিচ্ছে। কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রমরমা নাই। এই ধরনের অনেক পলিসি আছে, যে বোঝানোর জন্য বলছি। আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন? তার প্রকল্প, তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয়। আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, প্রায় 40%, প্রায় 40% সাবসিডিতে পাওয়া যায়, আপনাদেরকে জানানো হয় না, ওটা লুট হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন ভাই? কতজন জানেন যে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা যায় তো ভাই, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এটা আমাদেরকে জানানো হয়নি কেন? খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে, ওই টিএমসি ওয়ালা তা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে, ফলে আমাদেরকে জানানো হচ্ছে না। 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হলে, সে জীবিত থাকলে 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে, ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কজনকে জানাই ভাই? এই যারা গরিব কৃষক আছে, সময়ে সার, সময়ে বীজ, বিভিন্ন জিনিস ফ্রিতে পায়, কজনকে জানাই? জানানো হয়নি, লুট হয়ে যাচ্ছে। ভাই আমি আপনাদের অনুরোধ করব, এগুলো জানবেন বিস্তারিত। কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত? আমি তো মিথ্যাও বলতে পারি আপনাদেরকে, আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো, তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না। ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত ব্যাপার। ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে, তালি পাওয়ার জন্য, মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুলঝুরি আমাদের দ্বারাই সম্ভব হবে না। আমরা ও রাজনীতি করতে আসেনি, আমরা মানুষকে সচেতন করতে এসেছি, মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি, এতটুকুই। মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে, না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা পরাজিত, হার স্বীকার মেনে নেব। কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে, অসত্য কথা বলতে হবে, ও আমাদের দ্বারাই হবে না। তো আপনারা কোথায় জানবেন? বিডিও অফিসে যাবেন, বিডিও স্যারের কাছে যাওয়ার দরকার নেই,
বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকেন, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। মনে থাকবে, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তার কাছে যাবেন, তাকে বলবেন, আগামীকালই যাবেন ভিডিওতে, গিয়ে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন। যদি বলে আপনি কে, বলবেন আপনি কৃষক। কি বলবেন? আমি কৃষক, আপনি আমার ব্লকের এগ্রিকালচার রিলেটেড সমস্ত বিষয়টা দেখার জন্য আপনি এখানকার সর্ব হাইয়েস্ট অথরিটি, আপনার নাম্বারটা আমাকে দেন। আর বলে আসবেন সাহেব এই আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করুন, কি ডায়েরিতে সেভ করুন, আমার দেখার দরকার নেই, এটা আমার নাম্বার রাখুন। এরপর থেকে সময়ে যখন বীজ আসবে, সময় যখন সার আসবে, তৃণমূলের দালালদের হাত দিয়ে বিক্রি করা চলবে না। আমি গরিব কৃষক, আমাকে দিতে হবে, আমাকে আপনি জানাবেন। এটা বলতে পারবেন তো নাকি? ভয় পাওয়ার কোনো জায়গা না। আপনি কৃষক, আপনার মেহনতের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে ওই এডিএ স্যারের মাইনে চলছে। ওই এডিএ স্যারকে রাখা হয়েছে আপনার সমস্যা সমাধান করার জন্য। আপনি মাইনে দিয়ে রেখেছেন, এটা মাথা থেকে মাথায় ঢুকিয়ে নিন। আপনি মাইনে দিয়ে ওনাকে রেখেছেন আপনার সমস্যা সমাধানের জন্য। হাওতাসার কোনো জায়গা নাই। পানির বোতল দাও, জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে টাকা দিচ্ছে। বোতল মুখ খুলতে হবে না। এটা পানির বোতল তো নাকি ভাই? কত দাম? মানে আপনাদের আমি বোঝানোর জন্য বলছি, আপনারা কিভাবে মাইনে দিয়ে রেখেছেন বোঝানোর জন্য বলছি। কত দাম? 10 টাকা। কিভাবে জানলেন? এমআরপি লিখা ছিল তো, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপির জন্য তো, এর ঊর্ধ্বে নিয়মনে আইনত দণ্ডনীয় অপরাধ করবে যদি কেউ নেয়। নিতে তো দিই না আমরা, বরঞ্চ কমানোর চেষ্টা করি। তো ম্যাক্সিমাম রিটেল প্রাইসের নিচে একটা ছোট্ট করে কি লেখা থাকে জানেন? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা দাম। এই ট্যাক্স আমরা দেশকে দুই রকম ভাবে ট্যাক্স দিই। নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা 1 বছরে থেকে গেলে সে ট্যাক্স দেয়। আর একটা হচ্ছে এই যে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটাতে আমরা ট্যাক্স দিই। এই ট্যাক্সটা কি হয়? একটা রাজ্য সরকারের কাছে থাকে আর একটা কেন্দ্র সরকারের কাছে চলে যায়। কেন্দ্র সরকারের কাছে যেগুলো যায় ওই 100 দিনের কাজ, আবাস যোজনা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নামে আমাদের কাছে ফিরে আসে। আর রাজ্য সরকারের কাছে যেগুলো থাকে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, ওগুলোর মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। যে প্রকল্পগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, মোদিজি তার ঘর থেকেও দেয় না বা মমতা দিদি তার ঘর থেকেও দেয় না, আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে ঘুরিয়ে দেয়। মধ্যখান থেকে ওরা লুটপাট করে নিচ্ছে, কিছু কিছু টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। তো আপনার টাকাটা যে ওই যিনি সাহেব আছেন, এডিএ সাহেব, ওনারও মাইনে হচ্ছে আপনার ট্যাক্সের টাকা দিয়ে। সকালে উঠছেন, ব্রাশ করছেন, তো পেস্ট কিনছেন, ব্রাশ পেস্ট নিয়ে মাজন দাঁত মাজছেন, ওই ব্রাশটা কিনতে গেলেও টাকা ট্যাক্স দিয়েছেন। মাজনটা যখন কিনেছেন ওখানেও ট্যাক্স দিয়েছেন। যাই কিছু করছেন সবেতেই ট্যাক্স দিচ্ছেন। এই যে এই মাইক্রোফোন, এটা কিনতে গেলেও ট্যাক্স দিয়েছে, সরকারকে দিতে হয়েছে। উনি যদি আজকে জেনারেটরে চালাই, ডিজেল কিনতে গেলেও সেচ দিতে হচ্ছে, 1 প্রকার ট্যাক্স দিতে হচ্ছে। সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকা থেকে আবার মাইনে হচ্ছে। সুতরাং এডিএ স্যারের মাইনে আপনার ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে। এডিএ স্যার কোনো মানে তার মাইনে অন্য কেউ দিচ্ছে না, আপনারাই দিচ্ছেন। আপনারা জোর গলায় তাকে বলতে পারবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে তার সাথে কথা বলবেন, তার ফোন নাম্বার নিয়ে আপনারা রাখবেন। শেষ করছি, শেষ করার আগে আমি আপনাদের বলবো, এই যে সমস্যা আমরা আছি, কেউ কিন্তু আমরা শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই, সবাই আমরা কম বেশি সমস্যা আছি। কেন বলুন তো? আমরা শিক্ষায় কম বলে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে ভিন্ন ধর্মের মানুষ আছেন, এসসি সমাজের মানুষ আছেন, দলিত সমাজের মানুষ আছেন। আমি একটা আইনের কথা বলবো, যদি কেউ জেনে থাকতেন আমার আগে হাত তুলে দেখাবেন আমাকে। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। আমি আবার রিপিট করছি, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। কেউ জানতেন ওই আইনে কি বলা আছে? দূরেও তো মানুষজন আছেন, এটা স্পেশাল দলিত আদিবাসী ভাইদের জন্য এই আইনটা তৈরি হয়েছে, অ্যাট্রোসিটিজ অ্যাক্টটা। কতজন জানতেন ওই আইনে কি আছে? প্রচুর কিছু আছে, গুগলে গেলে সার্চ করলে পাওয়া যাবেন, যে ভাষায় চাইবেন পাবেন। জাস্ট একটা কথা বলবো,
কোনো সময় আমার দলিত আদিবাসী ভাইয়ের যদি আইনের প্রয়োজন হয়, অর্থাৎ আইনি সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল দিতে হবে, ওই আইনের মধ্যে উল্লেখ আছে। এখানে তো দলিত আদিবাসী ভাই আছে অনেক, আজ পর্যন্ত কেউ এই ধরনের বিনামূল্যে উকিল পেয়েছেন? একজন হাত তুলে দেখাতে পারবেন? মাইক তো অনেক দূরে লাগিয়েছেন, নিশ্চিত ভাবে এইদিকেও মাইক লাগানো আছে, তো দু সাইডে আমার আদিবাসী দলিত ভাইদের বাড়ি থাকতেই পারে। তা একজন বলুক যে বিনামূল্যে আইনি সহযোগিতা পেয়েছে, এটাকে জানানো হয় না। এই ধরনের অনেক অধিকারের কথা ওই আইনের মধ্যে আছে। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, এই আইনটা আমাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই বলবো, হাতে সবার এখন অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ভয়েস সার্চ করলে এসে যাবে, ওটাকে ডাউনলোড করে রাখবেন, বাস্তব জীবনে প্রয়োগ করবেন। যারা সংখ্যালঘু আছে, হাউতাশার মধ্যে ভুগছেন কেন? শিক্ষা প্রতিষ্ঠান আপনারা সিলেবাস দেবেন, আপনারা শিক্ষক নিয়োগ করবেন, সরকার মাইনে দেবে, সেই ব্যবস্থাটা আপনারা করতে পারছেন? জানেন না বলে। তাই অনুরোধ করব, আইন সম্পর্কে সচেতন হন। আইন সম্পর্কে সচেতন তখনই হবেন যদি আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি। আমি বলবো, আমাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একবেলা যদি খেতে না পাই, আমরা খাবো না, উপসে থাকবো, রোজাই থাকবো, আমাদের সন্তানগুলোকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। তার সাথে সাথে এটাও বলবো, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়, যদি মনে হয় অর্থের অভাবে আমার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আইএসএফ এর যারা নেতৃত্বরা এই বুথের আছেন, এই ব্লকের আছেন, এই জেলার আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে, আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষার দায়িত্ব তিনি কাঁধে তুলে নেবেন। শুধুমাত্র এটা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয়, সবার জন্যই ওপেন টু অল এই অফারটা, এই প্রস্তাবটা সবার জন্য। সাথে এটাও বলবো, এমনও দেখা গিয়েছে তৃণমূলে আদর্শে বিশ্বাসী এমন ভাইয়েরা আছে, কিন্তু তার সন্তানের অর্থের অভাব আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো লজ্জিত হওয়ার কোনো জায়গা নয়। ভালো লাগে তৃণমূল করেন, কোথাও আমাদের বিরোধ নাই, গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার সন্তানেরও যদি উচ্চ শিক্ষায় কোনো অর্থ বাধা হয়, সেখানেও আমরা আমাদের অর্থ দিয়ে আপনাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব তুলে নেব, কারণ আমরা চাই সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। দ্বিতীয় কথা যেটা বলছিলাম, প্রথম হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, দ্বিতীয়টা হচ্ছে সৌজন্যতার সাথে থাকবেন, সম্প্রীতি ঐক্যের সাথে বসবাস করবেন। আমরা আজ পর্যন্ত দেখলাম না মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি মারামারি করতে, যদিও আমি আশা করিনি। আমরা কোনোদিন দেখিনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে, আমরা কোনোদিন দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে, আমরা কোনোদিন দেখিনি শোভন বাবুর সাথে সুকান্ত বাবুর হাতাহাতি লড়াই করতে, কোনোদিন দেখেনি, ওটা আমরা দেখতেও চাই না। কিন্তু আমরা কি দেখেছি? সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ আর পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে। আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে। আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে। আমি এর বিরোধিতা করি না, আমি চাই এটা হোক, এটা হোক। কিন্তু আমার প্রশ্ন এখানে, যদি বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে, তাহলে এই সিরসিন্নি গ্রামে কেন বুথ স্তরে যার যে দলটা ইচ্ছা করছে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন? আমার প্রশ্ন এখানে, আওয়াল সিদ্দিতে বিজেপি, তৃণমূল, আইএসএফ, সিপিএম, কংগ্রেস কেন মারামারিতে জড়িয়ে পড়ছে? ওপরের নেতারা এক জায়গায় বসে যদি চা খেতে পারে, আপনারা অন্তত এসি ঘরে না বসলেও নন এসিতে এক জায়গায় বসে চা খান না? আমি আপনাদের বলবো, আইএসএফ এর বুথের যারা লিডার আছেন, ওই সমাজ ব্যবস্থা তৈরি করুন, আপনারা গুলাব দিতে থাকুন। এখানে তৃণমূলকে, কে বিজেপি, কে কংগ্রেস, কে আইএসএফ দেখার দরকার নেই। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আইএসএফ অন্তত নন এসিতে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, সবাইকে নিয়ে চা খাবে, এই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে। কেন মারামারি করবেন ভাই? কে কার মাথা ফাটাচ্ছেন? কাকার ছেলে, জ্যাঠার ছেলের মাথা ফাটাচ্ছেন, লজ্জা করছে না একটু? মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী সব সময় কথা বলে, সেই মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে, আপনি আপনার জ্যাঠার ছেলের মাথা ফাটিয়ে দেবেন? একটু বিবেকে বাঁচছে না? আপনি আপনার মামাতো ভাইয়ের মাথা ফাটিয়ে দেবেন? আপনার মামাতো ভাইয়ের নামে মিথ্যা কেস দিচ্ছেন, আপনি আপনার চাচার ছেলের হাত ভাঙার জন্য ঘুরছেন। ওইদিকে সুজন চক্রবর্তী আর দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে।
তাতে সমস্যা হচ্ছে না। সমস্যা কোথায়? বুথে। বুথে লড়াই লাগিয়ে দেবে, ও লড়াই লাগানো যাবে না। এটা আপনাদেরকে মাথায় নিতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না বুথে। যার যাকে ভালো লাগবে দল করবে, যার যাকে ঝান্ডা ভালো লাগবে নিয়ে ঘুরবে, যার যার ঝান্ডা ভালো লাগবে সে পোস্টারে ঝান্ডা লাগাবে। কিন্তু দিনের শেষে প্রতিবেশী, মামার ছেলে, জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মাসির ছেলে, ফুপুর ছেলে, পিসির ছেলে, যেই সম্পর্ক নিয়ে বিগত দিন থেকে আমরা বসবাস করছি, আগামী দিনেও সেই সম্পর্ক নিয়ে আমরা বসবাস করব। কোন রাজনৈতিক শক্তি আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। ক্ষতিগ্রস্ত কারা হবে ভাই? বুথের লোকেরা। বকটুয়ে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? বুথের লোকেরা। আপনার জয়নগরে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে? বুথের লোকেরা। আর নেতারা যে বড় বড় ভাষণবাজি করে চলে এসেছে। আমি অনুরোধ করব, গ্রামের মানুষজন আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় নিয়ে বসবাস করবেন, রাজনীতি করবেন। শেষ কথা, প্রশাসন বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আবার কোনো সময় আপনাদের সাথে দেখা হবে।